উত্তরপত্রে মূল উত্তর ছাড়া মানে উত্তরের যে অংশটুকু দরকার রয়েছে সেইটুকু ছাড়া অতিরিক্ত কোনো কথা কিন্তু একেবারেই লিখবে না। হ্যাঁ, কোনো রকম অতিরিক্ত কথা মানে হয়তো তোমার নিজের নাম লিখলে বা তোমার ঠিকানা দিয়ে দিলে বা তুমি যেটাই বিশ্বাস করে থাকো, তোমার ঈশ্বর বলো, আল্লাহ বলো বা যাই কিছুই হোক না কেন, সেরকম কিছু লিখবে না। বা এমন কোনো কথা যে আমি খুব সাধারণ মানের ছাত্রছাত্রী, আমার খাতাটা একটু ভালো করে দেখে দিন, এরকম কোনো কথা বা কোনো কটু মন্তব্য বা কোনো গালিগালাজ একেবারেই কিন্তু করবে না। কেন করবে না সে সম্পর্কে তো অবশ্যই জানিয়ে দেব, এটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই ওয়াকিবহাল আছো। কিন্তু খাতা দেখতে গিয়ে দেখা যায় যে এরকম অনেক স্যাম্পল কিন্তু পাওয়া যায় যেগুলো একেবারেই করার কথা নয় তোমাদের। তো আর কোন কোন জিনিস যেগুলো তোমরা করবে না পরীক্ষার খাতায় বা উত্তরপত্রে, সেটা এখন জানিয়ে দেব। আর থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে যদি তুমি এই উপস্থাপনা দেখার জন্য চলে এসে থাকো, তাহলে বলবো অবশ্যই তোমার জন্য খুব কাজে আসবে। তাই মনোযোগ সহকারে দেখে নাও যে পরীক্ষার সময় কোন ভুলগুলো তোমার একেবারেই করা উচিত হবে না, আর কোন কাজগুলো তোমাকে অতি অবশ্যই করতে হবে। পরীক্ষার খাতায় কোন কোন বিষয়গুলোর উপরে খুব ভালো করে নজর দিতে হবে, একে একে আমি সবগুলো জানিয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। যদি তোমার মনে হয় তাহলে কিন্তু তুমি একদম শর্ট হিসাবে, জিস্ট হিসাবে সেটাকে নোটও করে রাখতে পারো, যাতে এই ভুলভ্রান্তিগুলো তোমার একেবারেই না হয়। প্রথমত, তোমাকে পরীক্ষার হলে যে উত্তরপত্রটা প্রোভাইড করা হবে সেই উত্তরপত্রের ফ্রন্ট যে পেজটা রয়েছে সেটা তোমাকে ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। যেমন তোমার নিজের নাম, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ, এগুলো একদম সুন্দর করে ফিল আপ করে দিতে হবে। বিশেষ করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কোনো কাটাকুটি যেন না হয়। আর ফ্রন্ট পেজটা মানে কি, এটাই হচ্ছে একদম প্রথম দর্শনের ব্যাপার, তাই সেখানটায় যদি কাটাকাটি হয়ে যায় দেখতে কিন্তু একেবারেই ভালো হবে না। তাই ফ্রন্ট পেজটা ধীরে সুস্থিরে সুন্দরভাবে তুমি ফিল আপ করে নেবে। দ্বিতীয়ত যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তুমি যখন উত্তর করছো তখন ফ্রন্ট পেজের ঠিক পরেই যেটা পেজটা পাচ্ছ সেটা ছেড়ে দাও, তারপর থেকে তুমি করছো সেখানে অতি অবশ্যই মার্জিন করতে হবে। এইবার এই মার্জিন করার জন্য তোমাকে কতগুলো কথা বলে দিই। মার্জিন করতে হবে মানে কি, কিছুটা স্পেস রাখতে হবে। এইবার এই স্পেসটা রাখতে গিয়ে তুমি কি করবে, চারদিকে মার্জিন দেবে নাকি তিন দিকে দেবে নাকি কোনো মার্জিন দেবেই না, শুধুমাত্র খাতাটা মুড়ে একটা ভাঁজ দিয়ে রাখবে, এই সবগুলোই করা যায়। দেখো, তোমাদেরকে যে উত্তরপত্রটা প্রোভাইড করা হবে সেখানে টোটাল 16টা পেজ থাকবে, মানে 8টা পাতার এদিক ওদিক মিলিয়ে 16 পাতা থাকবে। এই 16টা পাতার মধ্যে তোমাকে 14 পাতায় তুমি লেখার জায়গা পাবে, কারণ ফ্রন্ট পেজটা তার ঠিক পিছনটা বাদ দিতে বলেছি। এই 14টা পেজে যদি তুমি মানে চারদিকেই লাইন করতে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় চলে যাবে, বা এর পরেও অতিরিক্ত যদি তোমার লুজিড লাগে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় চলে যেতে পারে। তাই আমার মতে যেটা আমি বলতে পারি তোমায়, যে এটা না করলেও চলে। তিনটে দিক তুমি একটু মেনটেন যদি করতে পারো, তিনটে দিকও লাগে না, দুটো দিক মেনলি তোমার একদম খাতার ওপরের দিক এবং বাম দিকটা, এইটুকু মেনটেন করতে হয়। তো একদম প্রথমেই যখন তোমাকে খাতা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে তুমি তো বেশ কিছুটা টাইম পেয়ে যাচ্ছ, তো সেই টাইমটায় মানে প্রথম 15 মিনিট অতিরিক্ত সময় থাকছে, সেখানে তুমি ফ্রন্ট পেজ যখন ফিল আপ করছো সেই সময়তেই খাতায় মার্জিনটা করে নাও। তাহলে খাতায় মার্জিনটা করার সময় তোমাকে কি লক্ষ্য রাখতে হবে, ওপরের দিকের অংশটা একটু বেশি করে ফাঁকা রাখতে হবে, কারণ ওখানে দেখবে কিছুটা এমবসের একটা জায়গা থাকে, পুটকি পুটকি করে থাকে, ওই পর্যন্ত একটু ছেড়ে দাও। তারপর থেকে মানে একটা হোল থাকে সেলাইয়ের জন্য, ওই অংশটার কথা বলছি, তো ওই পর্যন্ত ছেড়ে দিয়ে বাদ বাকিটায় তুমি মার্ক করে নাও, মার্জিন করে নাও। আর বাম দিকেও একটু চওড়া করে মার্জিন দাও, যাতে তুমি দাগ নম্বরগুলো পরিষ্কার করে দিতে পারো। দাগ নম্বরগুলো মানে তোমাকে তো শুধু 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এরকম থাকে না, হয়তো বিভাগ ক 1-এর দাগ এবার 1.1 এরকম থাকলো, বা 1.1.1 এরকম থাকতে পারে। তো এই ডিজিটগুলো লেখার জন্য একটু বেশি জায়গার দরকার হয়, তাই বাম দিকটা একটু চওড়া করে তুমি মার্জিন দাও। এইবার তুমি যদি সেটা পেনে করে মার্জিন করতে পারো খুবই ভালো কথা। যদি তোমার মনে হয় যে না অতিরিক্ত সময় চলে যাবে তাহলে সেটা নাও করতে পারো, খাতাটা জাস্ট শুধু ভাঁজ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ভাঁজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দাগ তো পড়েই যায়, তাহলে ওইটুকু স্পেস তুমি ছেড়ে রাখো, সেটাও কিন্তু চলবে। এইবার আরো যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক বড় বড় করে লেখা একেবারেই কাম্য নয়। বড় বড় হাতের লেখা করে খাতা ভরিয়ে ফেললাম, এটা কিন্তু দৃষ্টিনন্দন তো হয় নাই, বরং একটু অড দেখতে হয়। তুমি যখন বোর্ড এক্সাম দিচ্ছ, তুমি যখন একজন মাধ্যমিকের ক্যান্ডিডেট, তখন তোমার হাতের লেখা কিছুটা হলেও শোবার হবে, সেটা তো কাম্য। তো খুব ছোট্ট ছোট্ট করে যেমন লেখাটা ঠিক নয়, তেমনি আবার অনেকটাই বড় বড় আকারের লেখাটাও ঠিক নয়। তাই মোটামুটি মাঝারি যেন লেখাটা হয়, স্ট্যান্ডার্ড একটা সাইজ,
সেরকমভাবে তুমি লেখো। আর এরপরে যে ভুলটা, মানে এই পর্যন্ত তোমায় বলে দিলাম, তাহলে ফ্রন্ট পেজটা আর মার্জিনটার কথা বলে দিলাম, এটা কিন্তু তোমাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেককে দেখা গেছে এই মার্জিনের ক্ষেত্রে অনেক বেশি চওড়া চওড়া করে স্পেস দিয়ে দেয় চারপাশে, যাতে মাঝের অল্প জায়গায় লিখতে হয় এবং অনেকগুলো পেজ পর্যন্ত মনে হয় যে অনেক লেখা হয়েছে। এটা কিন্তু একেবারেই করার দরকার নেই, মানে করবে না, সেটা বরং অডই দেখতে লাগে। তাহলে ফ্রন্ট পেজ বললাম, মার্জিন বললাম, নেক্সট তোমাদের হাতের লেখার কথা বললাম। এইবার আসি পেনের ব্যবহার। তুমি মেনলি দুটো কালির পেন ব্যবহার করবে। সেই দুটো কালির পেনের মধ্যে একটা থাকছে কালো কালির পেন, একটা থাকছে নীল কালির পেন। এইবার তুমি কালো কালিতে পয়েন্ট করে নীলে লিখতে পারো, বা নীল কালিতে পয়েন্ট করে কালোয় লিখতে পারো, যেটা তোমার মনে হয় সেটা তুমি করতে পারো। তবে সাধারণত যেটা করা হয়ে থাকে, কালো কালিতে পয়েন্টটা করা হয়, নীলে লেখা হয়। তো তুমি যে কালিতে পয়েন্ট করবে বলে ভাবছো, সেই কালির পেন বেশ কয়েকটা তুমি একদম ঠিকঠাক করে রাখো, মানে সরবড় করে রাখো। নতুন পেন হলে সেটা লিখতে অসুবিধা হয়, কালিটা একটু ধীর গতিতে পড়ে, খুব সরু সরু লেখা হয়, এটা নয়। তুমি এখন থেকেই ওই পেনগুলোকে রেডি করে রাখো, কিছুটা কিছুটা করে লিখে সচল করে রাখো। ঠিক তেমনি ভাবে যেটাই তুমি মেন অ্যান্সার করবে, সেই পেনের সংখ্যাটা তাহলে আরেকটু বেশি লাগবে। মানে ধরে রাখো যেটায় পয়েন্ট করবে সেটার জন্য হয়তো 4টে পেন রেডি করে রাখলে, যেটায় মেন অ্যান্সার করবে সেটার জন্য হয়তো 10টা পেন রেডি করে রাখলে। এই পেনগুলো তোমাকে এখন থেকে একটু করে লিখে লিখে কিন্তু সড়গড় করে রাখতে হবে, যাতে তখন পরীক্ষার সময় তুমি ইজিলি লিখতে পারো। আশা করছি এই পয়েন্টটাও বুঝতে পেরেছো। এইবার আসি যে একদম সিকোয়েন্স অনুযায়ী লেখা। পরের পয়েন্টটা তোমার যেটা মেনটেন করতে হবে, এই ভুলটা তুমি করবে না। আর যেটা করবে সেটাই হিসাবে বলবো যে সিকোয়েন্সটা মেনটেন করো। মানে কি, বিভাগ অনুযায়ী পরপর পরপর করাটা অভ্যেস করো এখন থেকেই। তুমি যদি মক টেস্ট দাও, তাহলে মক টেস্টেও এইভাবেই অভ্যাসটা করতে থাকো, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে না পরীক্ষার খাতায়। মানে একেবারে অর্ডার অনুযায়ী বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, এইভাবে পরপর যদি বিভাগ অনুযায়ী করো, তাহলে কিন্তু সেটা কি হবে, পরীক্ষকের কাছে একটা ভালো লাগার বিষয় তৈরি হবে। মানে ওনার খাতাটা দেখতে সুবিধা হবে, একটা ভালো ইমপ্রেশন আসবে, আর স্বাভাবিকভাবেই তখন তিনি হাত খুলে নম্বরটা দিতে পারবেন। আর তুমি পরীক্ষার্থী হিসাবে পরীক্ষকের কাছ থেকে তো নম্বরটাই শুধুমাত্র চাও, আর তো তোমার সেখানে কিছু চাওয়ার নেই। সুতরাং সিকোয়েন্স বজায় রেখে অর্ডারে, একেবারে বাই অর্ডারে তুমি কিন্তু সেটা করার চেষ্টা করো। এইবার যদি কোনো একটা দাগের প্রশ্নের উত্তর তোমার জানা নেই, সেটা পরের দিকে করলে হবে না এমন নয়, সেখানে কেটে দেওয়া হবে এমনও নয়, তবে চেষ্টা করবে সিকোয়েন্সে লেখার। এই হয়ে গেল আরেকটা পয়েন্ট বললাম। এর পরের পয়েন্টে বলবো, উত্তর লিখতে গিয়ে কি হয়, অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে, একটা সিলি মিস্টেক হয়ে গেল, হয়তো যে লাইনটা লেখার কথা আগে পরে হয়ে গেছে এমন হতে পারে, বা বানান ভুল হতে পারে। সেক্ষেত্রে অনেকেই তোমরা যেটা করো, একেবারে বিচ্ছিরিভাবে কাটাকাটি করো, মানে হাবি জাবি ইজিবিজি করে কালি দিয়ে ভরে দাও, যেটা দেখতে তো খুবই অড লাগে। এই জায়গায় তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ওই শব্দটা বা ওই বাক্যটাকে একটা বক্স করে ঘিরে দাও, তারপর জাস্ট একটা লাইন থ্রু করে দাও। বক্স করে যদি ঘিরে নাও দাও, শুধুমাত্র মাঝখান থেকে লাইন থ্রু করে দিলেই কিন্তু সেটা যে তুমি কেটে দিয়েছো এটা পরিষ্কার বোঝা যাবে, কিন্তু তাতে তোমার পরীক্ষার খাতার পরিচ্ছন্নতা কিন্তু বজায় থাকবে। তাই এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে শব্দ বা শব্দবন্ধ বা বাক্য যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কাটাকাটির জন্যও কিন্তু একদম সুন্দর করে শুধু লাইন থ্রু করে দিলেই কিন্তু সেটা কাটা বোঝানো যাবে, তাই সেখানে ইজিবিজি করবে না। এটা বললাম। এর পরের পয়েন্ট হিসাবে যেটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে, এই যে কোনো একটা বিষয় ধরে নাও, তুমি অঙ্কের ক্ষেত্রে কিছু একটা ছবি আঁকছো, বা ভূগোলের ক্ষেত্রে কিছু আঁকছো, বা তুমি জীবন বিজ্ঞানের কিছু ছবি আঁকছো, যখন কোনো ডায়াগ্রাম তুমি করছো, সেই ডায়াগ্রামটা করার পরে যদি সেটাকে বক্স করে ঘিরে দাও, দেখবে সেই ডায়াগ্রামটা আরো বেশি সুন্দর হয়ে যায়, দেখতে অনেক বেশি ভালো দেখায়। এবং কিসের ছবি আঁকলে সেটা অতি অবশ্যই লিখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষার্থীরা উত্তর করে ফেললো, ছবিও এঁকেছে, কিন্তু কিসের ছবি আঁকলো সেটা আর লেখে না। এটা কিন্তু হওয়া একেবারেই উচিত নয়। তোমরা যদি তোমাদের বই দেখো, তাহলে বইয়ে কিভাবে থাকে ছবিগুলো দেওয়ার পর কিসের ছবি সেটা কিন্তু লেখা থাকে, উল্লেখ করা থাকে। টপিক্সের আলোচনা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ছবি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছবির নিচে কিন্তু লেখা থাকে কিসের ছবি। তোমাকেও কিন্তু ঠিক একই কাজ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সেটাকে একটা বর্ডার করে যদি ঘিরে দাও, বক্স করে দাও, তাহলে ছবিটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে। এই কাজটা তুমি করতে পারো। আর একটা যেটা করবে সেটা হচ্ছে কি, গ্যাপ মেনটেন করতে হবে। গ্যাপ মেনটেন মানে তুমি বিভাগ ক শুরু করেছো, তার একটা দাগ নম্বর লেখা শুরু করেছো, সেই ধরো 1-এর দাগ লিখছো,
এরপরে যখন 2-এর দাগে যাচ্ছ, এই 1 আর 2-এর মাঝখানে যেন কিছুটা গ্যাপ থাকে। আশা করছি বোঝাতে পারছি। মানে একটা দাগ নম্বর শেষ হয়ে পরবর্তী দাগ নম্বরে যখন যাচ্ছ তুমি, তখন সেখানে কিছুটা হলেও ফাঁকা দাও। একটা দাগ নম্বর থেকে অন্য দাগ নম্বর এটা তো তুমি করছোই, তারই সঙ্গে একই দাগ নম্বরের একাধিক উত্তরগুলো যখন করছো তার মধ্যেও কিন্তু অল্প বিস্তর ফাঁক তোমাকে রাখতে হবে। এইবার এই গ্যাপটা আর কোন কোন ক্ষেত্রে কিভাবে রাখবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে, ধরো একটা দাগের প্রশ্নের উত্তর তুমি শেষ করে ফেলেছো, তারপর অল্প একটু জায়গা ফাঁকা আছে, তারপরের দাগ তোমাকে শুরু করতে হবে। এই অল্প জায়গা যদি ফাঁকা থাকে এবং তারপরে যদি তোমাকে পরবর্তী পেজে চলে যেতে হয়, তাহলে বলবো ওই অল্প জায়গায় তুমি পরের দাগ নম্বর আর শুরু করবে না, ওটা ওই অবস্থায় ছেড়ে দাও। ওটাকে পিটিও বা টিও এরকম করে দাও, দিয়ে পরের পেজে চলে যাও। কারণ তোমাদের যে লেখাটা তুমি লিখছো সেই লেখাটা অন্তত যেন ভালোভাবে পরিষ্কারভাবে থাকে, স্পষ্টভাবে থাকে, সেটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এবার ওইটুকু গ্যাপটা না রাখতে গিয়ে দেখা যাবে কি অনেক গায়ে 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 করে তুমি লিখে দিলে, সেটা কিন্তু ভালো দেখাবে না। তাই এই গ্যাপ মেনটেনটা কিন্তু খুব জরুরি। আর বিভাগের যখন পরিবর্তন করছো, মানে বিভাগ ক কমপ্লিট হয়ে গেল, এরপর বিভাগ ক্ষয়ে যখন তুমি যাচ্ছ, তখন এই গ্যাপটা আরো একটু বেশি দাও। একটা বিভাগ ছেড়ে যখন অন্য বিভাগে যাচ্ছ তখন ওই গ্যাপটা আর একটু বেশি দাও। একই বিভাগের একাধিক দাগ নম্বরের জন্য গ্যাপ রাখবে যতটা, তার যেন দ্বিগুণ মাত্রায় গ্যাপটা থাকে বিভাগ চেঞ্জের সময়। আশা করছি এই পয়েন্টটাও তুমি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে দাগ নম্বর সেগুলো অনেক সময় কিন্তু তোমরা সঠিকভাবে দাও না, খেয়াল থাকে না, উত্তর লিখে গেছো কোনো দাগ নম্বর নেই। এই ভুলটা করলে একেবারেই চলবে না, দাগ নম্বরগুলো ঠিক করে বুঝে দিতে হবে। আর একটা প্রশ্ন তোমাদের তরফ থেকে থাকে, যেখানে একাধিক প্রশ্ন রয়েছে, মানে হয়তো করতে হবে 5টা, দেওয়া রয়েছে 6টা বা 7টা, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে? তাহলে সেক্ষেত্রে আমার যেটা বলার কথা সেটা অনুযায়ী আমি বলছি। তাহলে সেক্ষেত্রে তোমাকে যতগুলো করতে বলা হয়েছে তুমি অর্ডার অনুযায়ী ওখানে অতগুলোই করো। এরপরে অতিরিক্তের যে প্রশ্নটা তার উত্তর যদি তোমার জানা থাকে তাহলে সেটা পরে গিয়ে তুমি করো, এটা বললাম। এর পরের পয়েন্টে আর যে কাজটা তুমি করবে না, অতি অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, ধরো অঙ্কের ক্ষেত্রে, তাহলে তোমাকে সেখানে রাফ ওয়ার্ক করতে হতে পারে। শর্ট কোশ্চেনগুলো রাফ ওয়ার্ক তোমাকে নাও করতে হতে পারে, তুমি যদি সঠিকভাবে উত্তরটা করে দিতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। সেখানে রাফ ওয়ার্ক যদি নাও তুমি করে দেখাও, কিভাবে উত্তরটা এলো সেটা না দেখালেও কিন্তু তুমি নম্বরটা পাবে। কিন্তু যেগুলো বেশি মার্কের প্রশ্ন সেখানে তো রাফ ওয়ার্ক করতে হবে। তো হাবিজাবি করে যেখানে সেখানে রাফ ওয়ার্ক করাটা একেবারেই ঠিক নয়। আমি বলবো যে এই রাফ ওয়ার্কটা তুমি করো একটা নির্দিষ্ট জায়গায়, সেটা অঙ্কের পাশেই, যে অঙ্কটা করছো তার পাশেই তুমি একটা সাইডে জায়গা করে নিতে পারো, সেখানে মার্জিনের মতন করে দিয়ে স্পেস বানিয়ে সেখানে রাফ বলে লিখে দিতে পারো, মানে ওই অঙ্কটার নিরিখে রাফ এটা। তাহলে পরীক্ষকের একই জায়গায় রাফ ওয়ার্ক প্লাস ফাইনাল ওয়ার্ক এটা দেখতে সুবিধা হবে, এটা করতে পারো। তা না হলে আলাদা করে গিয়ে একেবারে পিছনের দিকের কোনো একটা অংশ, যেটা ওপরে হেডিংয়ের মতন করে রাফ ওয়ার্ক বলে লিখে দিলে, সেখানে দাগ নম্বরটা লিখে দিলে কোন অঙ্কের জন্য রাফ করলে, তারপর সেখানে রাফ ওয়ার্কটা করলে, এইভাবেও করতে পারো তুমি, তাহলে সেখানে পরিচ্ছন্নতা বজায় থাকবে। কিন্তু রাফ ওয়ার্ক করে সেটাকে কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক খাতায় দেখা গেছে রাফ করেছে, করে দিয়ে কেটে দিয়েছে। এই রাফেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে রাফে ঠিক করেছে, ফাইনাল জায়গায় তুলতে গিয়ে ডিজিট ভুল করে ফেলেছে। অঙ্ক মানেই সেখানে কি সামান্য একটু ভুলে, একটা সাইনের ভুলে, একটা ডিজিটের ভুলেই কিন্তু টোটালটা ভুল হয়ে যেতে পারে। তো তোমার ওই রাফ ওয়ার্কটা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। তাই এই ভুলটা তুমি একেবারেই করবে না। তাহলে রাফ ওয়ার্ক অঙ্কের পাশেই তুমি করতে পারো, তবে অবশ্যই সেক্ষেত্রে জায়গাটা আলাদা করে বানিয়ে নেবে, আর তা না হলে আলাদা কোনো পেজে গিয়েও তুমি রাফ ওয়ার্ক করতে পারো। তো এই যে কথাগুলো তোমাদের বলছি তারই সঙ্গে সঙ্গে আর কয়েকটা কথা বলে দেব। সেগুলো বলার আগে বলি, এই যে তথ্য সমৃদ্ধ উপস্থাপনা এখন তুমি দেখছো, আশা করছি এটা তোমার পরীক্ষার হলে ভীষণভাবে কাজে আসবে। তো এই রকম উপস্থাপনা আরও যদি পেতে চাও, মাঝে মধ্যেই তোমাকে চ্যানেল ভিজিট করতে হবে এবং দেখে নিতে হবে তোমার জন্য আপডেটেড কিছু এলো কিনা। তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অতি অবশ্যই অল করে দাও। আর তারই সঙ্গে সঙ্গে যদি উপস্থাপনা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটা দিয়ে দাও। পরবর্তী যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার হাতের লেখা। হাতের লেখা সবার খুব সুন্দর হয়, ছাপার অক্ষর হয় এরকম নয়।
তোমার হাতের লেখাটা যেমনই হোক না কেন, সেখানে যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। হাতের লেখার মধ্যে যেন পরিচ্ছন্নতা বজায় থাকে, এই কথাটা তোমাকে মাথায় রাখতেই হবে এবং সেইভাবে তোমাকে লিখতে হবে। আগেই বললাম, যদি কোথাও কোনো শব্দ ভুল হয়ে যায়, কাটাকাটি করলেও কিন্তু সেটা লাইন থ্রু করে দাও। এবং দুটো লেটার বর্ণের মধ্যে যেমন একটু গ্যাপ থাকবে, তেমনি দুটো ওয়ার্ডের মধ্যে একটু গ্যাপ থাকবে, তেমনি দুটো সেন্টেন্সের মধ্যেও কিন্তু একটু গ্যাপ থাকবে। আর দাগ নম্বরের মধ্যে তো থাকছেই। তাহলেই দেখবে তোমার লেখাটা যদি দেখতে একটু খারাপও হয়, কিন্তু সেটা খাতাটা হবে পরিচ্ছন্ন পরিষ্কার, যেটা পরীক্ষকের বুঝতে সাহায্য হবে। তাহলেই কিন্তু তিনি খুশি হয়ে তোমার উত্তর দেখে অবশ্যই পুরো মার্কস দিতে বাধ্য থাকবেন। তো এই কথাগুলো যদি তুমি মাথায় রাখো, এইভাবে যদি তুমি পরীক্ষার খাতাটাকে রেডি রাখতে পারো, তাহলে আশা করছি পরীক্ষার হলে তুমি পরীক্ষকের কাছ থেকে কিন্তু পুরো নম্বরটাই আদায় করে নিতে পারবে। তো কেমন লাগলো আজকের উপস্থাপনা, কমেন্টে অতি অবশ্যই জানিয়ে যাও। দেখা হচ্ছে নতুন এক উপস্থাপনার সঙ্গে।